জয়পুরের পরিত্যক্ত স্টেপওয়েল যা এখনও চমকে দেয়। মাঝে মধ্যে হাইওয়ের নিজস্বতা যা মনে করিয়ে দেয় ভারতেই আছি। মুকুলের ঘর খুঁজে পাওয়া, দীর্ঘ রাস্তা যখন সবাইকে ক্লান্ত করে, ব্লু সিটির অলিগলি যখন দৃষ্টি আকর্ষণ করে, শ্যাম জিপ সাফারিতে জমিয়ে ছোটা, জৈন টেম্পলের সূক্ষ্ম কারুকার্য, রাজস্থানী সুর যখন মন ভোলায়। আজ আমাদের 11 ঘন্টার দূরত্ব, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। ইদানিং চেষ্টা করছি সন্ধে হবার আগেই ঢুকতে, কেননা এক একটা শহরের ট্রাফিকের মতিগতি এক এক রকমের অন্ধকার নামলেই। আলো ফোটার আগেই তাই বেরিয়ে পড়লাম আজকের গন্তব্য জয়সলমীরের উদ্দেশ্যে। জয়পুর থেকে জয়সলমীরের জন্য গুগল দুটো রাস্তা সাজেশন দিচ্ছিল, একটা ফুলেরা ফালৌরি হয়ে পোখরান আর তারপর সেখান থেকে জয়সলমীর, আর অন্যটি আজমের যোধপুর হয়ে জয়সলমীর। দুটোই অপেক্ষাকৃত সমান সময় হলেও আজমেরেরটা একটু ঘুরে বলে আমি ফুলেরা পোখরানের রুটটাই নিয়েছিলাম, যদিও পরে গিয়ে মনে হয়েছে আজমেরের রুটটা নিলেই বোধহয় ভালো হতো। ঘুমন্ত জয়পুরের হোটেল যখন ছাড়লাম, শুরু থেকেই রাস্তা খারাপ ছিল। জয়পুরের রাস্তাঘাট একটু অন্ধকার মতন, আলোর পরিমাণ কম। তার মধ্যেই একবার নেভিগেশন গন্ডগোল হয়ে কিছুক্ষণ এদিক সেদিক ঘুরলাম, তারপর সঠিক পথে উঠে এসেছিলাম। পাঞ্চৌরি পর্যন্ত রুট মোটামুটি খারাপ ভালো মিশিয়েই ছিল, তবে খুব একটা অসুবিধার মনে হয়নি। এর পুরোটাই NH-19। নাগৌর বা পাঞ্চৌরির আগে কোথাও টিফিন সেরে নিলাম। গোল বাঁধল পাঞ্চৌরির পর থেকে। পাঞ্চৌরি থেকে রামদেওরা পর্যন্ত এই রাস্তা পুরোপুরি বালিয়াড়ি কেটে চলে যাওয়ার মতন। মাঝে মধ্যে কিছু ছোটোখাটো গ্রাম চোখে পড়ে, তবে পুরোটাই ট্রাক চলার রাস্তা বলা যায়। দোকানপাট, রেস্টুরেন্ট কিছু নেই বললেই চলে। পেট্রোল পাম্পও খুব কষ্টে সৃষ্টে চোখে পড়ে। রাস্তার দুপাশে গুল্ম আর ঝোপঝাড় জাতীয় গাছ, আর প্রচুর পরিমাণে তাপ্পি রাস্তায়, ট্রাকেদের অবিরাম যাওয়া আসা। আর তার সাথে কোথাও কোথাও রাস্তায় এত বড় বড় গর্ত যে সেগুলোকে রাস্তার মধ্যেতে গর্ত না বলে গর্তের মধ্যে রাস্তা বলাই ভালো। দূর দূরান্ত পর্যন্ত কোনো খাবারের দোকান নেই, জয়পুরে আসার হাইওয়ে থেকে সম্পূর্ণ আলাদা। দুপুরবেলার সাথে সাথে খিদেতে পেট চুঁচুই করলেও কোনো খাবার জোটেনি। শেষে রাস্তার পাশে গাড়ি থামিয়ে কাপ নুডল খেয়ে কোনো রকমে খিদে মেটানো হলো। ঘণ্টাখানেকের রাস্তায় একটা বিহারের ফিলিং দিলেও খারাপ অবস্থার জন্য কিছু ভালো লাগবে না। ফালৌরির পর NH-11-তে উঠে আসার পর রাস্তা একটু ঠিক হলো। ফালৌরি হয়ে রামদেওরা হয়ে আমরা এসে পৌঁছলাম পোখরানে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল এই সেই পোখরান যার কত গল্প কথা শুনেছি, আর আমরা এখন সেখানেই এসে গেছি। রাস্তার সাথে প্রকৃতির রূপরেখার ক্রমাগত পরিবর্তন হচ্ছিল। এক একটা জায়গা আমাদের যেন এক একটা ডাইমেনশনে পৌঁছে দিচ্ছিল। পোখরানের পর থেকে রাস্তা পুরো মাখন হয়ে গেল। ধুধু মরুর মধ্যে দিয়ে একটা কালো পিচগলার রাস্তা কোন দূর দিগন্তে চলে গেছে। চারদিকে কিচ্ছু নেই, এ এক আলাদা অস্তিত্বের পরিচয়। এরপর জয়সলমীর পর্যন্ত আমাদের আর রাস্তা নিয়ে কোনো কিছু ভাবতে হয়নি। জীবনে আগে সচক্ষে হাওয়াকল দেখিনি, তাই এই জীবন্ত দৈত্যগুলোকে যখন দেখলাম এক আলাদা উত্তেজনার সৃষ্টি হয়েছিল।
মনে হচ্ছিল আর একটু সামনে গিয়ে দেখি। পোখরান থেকে জয়সলমীরের রাস্তায় প্রচুর স্পিড লিমিট আর চেকিং আছে। 60 কিলোমিটারের ওপরে উঠলেই কেস খাওয়ার প্রভূত সম্ভাবনা। রাস্তার বিভিন্ন জায়গায় পুলিশকে ঘাপটি মেরে বসে থাকতে দেখলাম মিটার নিয়ে। বিকেল 4:15 নাগাদ আমরা NH11 ছেড়ে নেমে এলাম জয়সলমীরের পথে, আর তারও পরে 4:30 নাগাদ পৌঁছে গেলাম আমাদের ঠিকানা জয়সলমীর রিসোর্টে। মেলাই জায়গা আর পার্কিং স্পটের সাথে একটা আস্ত পুলও আমাদের উপরি পাওনা হলো। ছেলের ব্যস্ততায় বাপ ছেলে দুজনেই নেমে পড়লাম জলে। এই 3 স্টার হোটেলের ঘরদোর খুব আহামরি না হলেও রঙিন এবং মোটামুটি প্রয়োজনের জন্য যথেষ্ট। আর যেটা বলার কথা সেটা হচ্ছে এখানের অন্যান্য কর্মচারী থেকে শুরু করে ম্যানেজার পর্যন্ত সবার সহৃদয়তা এবং সাহায্যের প্রতিশ্রুতি। সন্ধ্যেতে স্ন্যাক্স সহকারে পেট পুজো সারা হলো, আর ক্লান্ত থাকায় রাত্রে তাড়াতাড়ি ডিনার সেরে দিনের অবসান করা হলো। এ সময় হোটেলে গেস্ট বলতে আমরাই। শুনেছি আজ বিকাল থেকে হোটেল পুরো বুক হয়ে যাবে। আমরা একা থাকায় রুমেই ব্রেকফাস্ট সার্ভ করা হলো। পোহা, টোস্ট, পরোটা, কফি নিয়ে একটা বিশাল ব্রেকফাস্ট সারা হলো। 9টা নাগাদ আমাদের নিতে একটা অটো এসে গেল। হোটেল থেকেই ব্যবস্থা করে দিয়েছিল। অটোতে আমরা বেরিয়ে পড়লাম দিনের প্রথম গন্তব্য গোল্ডেন ফোর্টের উদ্দেশ্যে। জয়সলমীরের রাস্তার একটা বিশেষত্ব আছে। এখানে জয়পুর বা লখনৌর মতন ট্রাফিক সিগন্যালের ভিড় নেই। ট্রাফিক নিয়মের বেশি কঠোরতাও নেই, কিন্তু তাও মানুষজন দিব্যি তাদের মতো যাওয়া আসা করছে। এক অলিখিত আন্ডারস্ট্যান্ডিংয়ে সব কিছুই চলছে সুচারুভাবে। রাস্তায় ভিড়েরও গাদাগাদি নেই, সব কিছু যেন স্বচ্ছন্দ হালকা গতিতে চলেছে। একটা কিছু আকর্ষণীয় ব্যাপার আছে এখানের রাস্তায়। অটো আমাদের গোল্ডেন ফোর্টের সামনে ছেড়ে দিল। বেশ কয়েকটা জায়গা ফোর্টের কাছাকাছি ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে বলে আমরা আর অটো ধরে রাখতে চাইলাম না, ছেড়ে দেওয়া হলো। দিনের প্রথম আলোয় ফোর্টকে সত্যি সোনার মতো লাগছিল। বিশ্বাস হচ্ছিল না আমরা সেই সোনার কেল্লার সামনেই এসে গেছি। সব ফোর্টের মতো এখানেও গাইডের পেরাপিরির সম্মুখীন হতে হলো এবং একজন গাইড সঙ্গীও হয়ে গেল। গাইডের পিছনে আমরাও বাধ্য ট্যুরিস্টের মতো হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ পরে বুঝলাম ভদ্রলোকের একটা নিজস্ব পার্সোনালিটিও আছে। জনবহুল ফোর্টের গেট ধরে গাইডের পদচিহ্ন লক্ষ্য করে আমরা এগিয়ে চললাম। মানুষ এবং গাড়ি ঘোড়ার ভিড় দুটোই বেশ সমানে চলতে লাগলো আমাদের দুপাশ দিয়ে। ফোর্টের জীবনযাত্রা ততক্ষণে সম্পূর্ণরূপে জীবন্ত এবং চলমান। এখানের এই পাথরের উজ্জ্বলতাই আলাদা। রোদের মধ্যে পড়ে যেন কাঁচা সোনা। বারবার মনে করাচ্ছে একটা পাথর বাটি নিতে হবে, সোনার পাথর বাটি। ফোর্টের অলিতে গলিতে অনেক ছোটোখাটো ব্যবসা চোখে পড়ল। এগুলো এখানের আবাসিকরাই চালান। বংশ পরম্পরায় এখানে এদের বসবাস, বড় হওয়া এবং ব্যবসা সব। বিভিন্ন গেট পেরিয়ে আমরা এগিয়ে চলতে লাগলাম আরও ভেতরে। কিছুক্ষণ পর আমরা এসে পৌঁছালাম রাজা আর রানীর প্যালেসের সামনে। রাজার প্যালেস বাঁ দিকে, যেখানে অনেক জানলা হতো, আর ডান দিকে রানীর প্যালেস, যেখানে শুধু ঝাঁঝরি হতো, জানলা হতো না। আরও গলির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম ফোর্টের ভেতরে, আর তার সাথে এখানকার মানুষের জীবনযাত্রা, ব্যবসা সব চোখে পড়তে লাগলো। গাইড আমাদের এখানকার আবাসিকদের জীবন, নিয়মধারা প্রভৃতি বিষয়ে অবগত করাতে করাতে চলল। ये थे हमारे यहाँ के प्रथम राजगुरु, जिनका नाम था बूलीदान जी व्यास। तो ये আমরা ঢুকলাম ফোর্টের রাজগুরুর প্যালেসে, যা এখানের একটি দর্শনীয় স্থান। প্যালেসটির বেশ কয়েকটা ফ্লোর দর্শনার্থীদের জন্য খোলা আছে। খুবই সংকীর্ণ সিঁড়ি বেয়ে উঠে সেই সময়কার খানদানি আর দামি জিনিসপত্রের একটা ছোটোখাটো সংস্করণ এই রাজগুরু প্যালেস। শারীরিক গাম্ভীর্যের সাথে রাজগুরুর বেশ শৌখিন মেজাজও ছিল, তা তার সংগ্রহ দেখলে বোঝা যায়। সংগ্রহের বিভিন্ন জিনিসপত্রের মধ্যে যেমন আমদানি করা গ্রামোফোন ছিল, তেমনি বিভিন্ন রকমের ক্যামেরা, খেলনা, রেডিও ও টেলিফোন চোখে পড়ল। সবশেষে প্যালেসের ছাদে উঠে আমাদের ঘোরার অবসান করলাম। ছাদ থেকে পার্শ্ববর্তী জৈন টেম্পেলের সুউচ্চ চূড়া চোখে পড়ল, যা আমাদের পরবর্তী গন্তব্য। জৈন টেম্পলের কারুকার্য দেখে চোখ ছানাবড়া হয়ে গেল। প্রাচীন এই মন্দির, যা ইউনেস্কো হেরিটেজ সাইটের অন্তর্গত,
7টি মন্দিরের সমষ্টি। পাথরগুলো খুবই মসৃণ আর উজ্জ্বল। আর সকল মন্দিরের মতো এখানেও একটা শান্তি বিরাজ করছে। বাইরে কালঘাম গরম হলেও এখানে একদম ঠান্ডা। মনে হবে এখানেই শুয়ে পড়ি পাথরের ঠান্ডা মেঝের ওপর। জৈন টেম্পলের বহু মূর্তির সাথে কারুকার্যের সৌন্দর্য নিতে নিতে আমরা এগিয়ে চললাম। মন্দিরের মূল অংশে পুজো দেবার ব্যবস্থা আছে। এর সরু কিন্তু ছোট করিডোরের মধ্যে দিয়ে হাঁটতেও ভাল লাগবে। মন্দির দিয়ে বেরিয়ে আমাদের প্রদক্ষিণ আরও কন্টিনিউ হলো ফোর্টের অলিগলির মধ্যে দিয়ে। এখানকার সব বাড়ি যেন রাজপুত মহারাজাদের প্যালেস, আর সব সোনার। হাঁটতে হাঁটতে একসময় কোথাও ফোর্টের কিনারায় এসে গেলাম। এখান থেকে জয়সলমীর শহরের একটা অংশ ধরা পড়ে। আরও কিছু দেখার থাকলেও আমরা মুকুলের বাড়ি দিয়েই ফোর্টের গলিঘোড়া শেষ করতে চাইছিলাম, তাই হাজির হলাম মুকুলের তথাকথিত বাড়ির সামনে। জানি না এ সে বাড়ি কিনা, কিন্তু না হওয়ারও বোধহয় সেরকম কোনো কারণ নেই। যখন বাড়ির পিছনে এলাম দেখলাম পুরোপুরি ইটের গাঁথুনি, অনেকটা স্টুডিও সেটের মতো। রাজস্থানের গরমে কাহিল হয়ে লিটার লিটার জল আর কোল্ড ড্রিঙ্ক শেষ করে আমরা হাঁটা দিলাম কাছেই কোথাও পাটোয়া হাভেলির দিকে। জয়সলমীরে আসলে ফোর্ট ছাড়াও পাটোয়া হাভেলি দেখে না সেরকম লোক খুব কমই আছে। বিশাল তোরণ পেরিয়ে এর ভেতরে ঢুকতেই চোখ চড়ক গাছ হয়ে গেল এর উজ্জ্বলতা দেখে। টিকিট কেটে এর প্রথম ঘরে ঢুকতেই চোখ ছানাবড়া হয়ে গেল দেওয়াল আর সিলিংয়ের কাজ দেখে। এও এক শীষমহল। এরপর একের পর এক ঘর পেরিয়ে সে সময় রাজপুত ঘরানার কায়দা, লাক্সারি আর ব্যবহৃত জিনিসের শোভা দেখতে লাগলাম। কিংবদন্তির পাটোয়া পরিবার সোনা, রূপো আর দামি পাথরের ব্যবসায় জড়িত এখানের জৈন ব্যবসায়ী ছিল। এই হাভেলিটি সেই পরিবারেরই ঐশ্বর্য এবং সাফল্যের প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। শোনা যায় প্রায় 5 দশক ধরে চলেছিল এর নির্মাণ কার্য, যা 5 ভাই মিলে সম্পূর্ণ করেছিল। দ্রষ্টব্য বিল্ডিংটি বিভিন্ন তলায় বিভক্ত। একে একে সিঁড়ি বেয়ে সমস্ত ফ্লোরই ঘুরে নিলাম। এক সময় উঠে এলাম বিল্ডিংয়ের ছাদে। আমাদের চারিদিকে ঘিরে ছিল সোনার নগরী। এখান থেকে গোল্ডেন ফোর্টও পরিষ্কার দেখা যায়। ফেরার আগে এক গুণী শিল্পীর সঙ্গীত মূর্ছনা কিছুক্ষণের জন্য আমাদের মোহিত করে রাখল। नाम बताओ, नाम से गाना गाएंगे। জি, আপনার নাম হ্যায় শান্তনু। शांतनु। हाँ जी। साजन आया रे सखी, एकाई मनवा रे करूं, ठान भरूं शांतनु जी के गजमोती यारो, એવું કરીને ધરું, ઓ કરીને ધરું. કેસરિયા शांतनु जी ये जैसल मेरा पिया प्यारी रा